শুভ দুপুর প্রিয় দর্শক, চ্যানেল আয়ের পর্দায় স্বাগত জানাচ্ছি। আপনারা দেখছেন ফ্রেশ প্রিমিয়ামটি তারকা কথন। প্রিয় দর্শক, প্রতিদিন আমরা নানান ধরনের গান শুনে থাকি। সেসব গানের মধ্যে কিছু কিছু গান আমরা শুধু শুনি, কিছু কিছু গান আমরা পছন্দ করি এবং গুনগুন করে গাই। আবার কিছু কিছু গান আছে যেগুলো আমাদের কান ছাপিয়ে মনে বা মননে গেঁথে যায়। সেরকম কিছু গানের স্রষ্টা সুরকার আজ আমাদের সাথে আছেন, যিনি অতিথি হিসেবে, যিনি শুধুমাত্র গানকে শিল্পতেই প্রকাশ করেন না, বরং গানে গানে গল্প বলেন। যাকে আমরা পেয়েছি সুরকার হিসেবে, সঙ্গীত পরিচালক হিসেবে, এবং যাকে আমরা পেতে যাচ্ছি নির্মাতা হিসেবে। আমাদের সাথে আছেন আমাদের আজকের অতিথি ইমন সাহা। শুভেচ্ছা, কেমন আছেন? খুব ভালো, আপনি কেমন আছেন? আমিও বেশ ভালো আছি এবং তারকাদের সাথে আড্ডা দিতে বরাবরই ভালো লাগে। আপনি 7 বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন। অর্জনের ঝুড়ি আসলে বলতেই পারি যে ভীষণ ভারী, এবং এই ভারীর মধ্যে আবার এখন যুক্ত হচ্ছে আমরা আপনাকে চলচ্চিত্র নির্মাতা হিসেবে পাচ্ছি। সেই নির্মাণের গল্পটাই শুরুতে শুনতে চাই। চলচ্চিত্র নির্মাণের আগ্রহটা খুব ছোটবেলা থেকেই ছিল। আমি ছোটবেলায় আমাদের বাবার স্বরলিপি বাণীচিত্র প্রোডাকশন হাউস ছিল, সো সেখানে আমি শিশু শিল্পী হিসাবে অনেক ছবিতেই কাজ করেছি। তো তখন থেকেই এই ডিরেকশন ব্যাপারটা আমাকে খুব এক্সাইটমেন্ট তৈরি করতো আমার ভেতরে। তো ভেবেছিলাম যে বড় হয়ে ডিরেক্টর হব। তো আবার যেহেতু পাশাপাশি মিউজিক নিয়েই বাবা তালিম দিয়েছেন, পাশে ওস্তাদ ছিলেন, গান শেখার ব্যাপারটা একেবারেই মানে ম্যান্ডেটরি ব্যাপার ছিল। আবার যখন ছোটোবেলা যখন ইউএসএতে চলে যাই পড়াশোনা করতে, তখন হাই স্কুলে মিউজিক ব্যান্ডে ছিলাম, মার্চিং ব্যান্ডে ছিলাম, জ্যাজ ব্যান্ডে ছিলাম। সো এবং সামহাও চলে আসলাম, এবং সাউন্ড ইঞ্জিনিয়ারিং পড়ার পরে সামহাও মিউজিকের মধ্যেই ঢুকে পড়ি। তখন আমি ফিল্ম ডিরেকশন অভিনয় করতাম টুকটাক, ওখানের মঞ্চতে অভিনয় করেছি, ওখানের কিছু কমিউনিটি ফিল্মেও অভিনয় করেছি আর কি, বাঙালি কমিউনিটি ফিল্মে। তো সেগুলো খুব বড় কোনো সিগনিফিকেন্ট কিছু ছিল না ডেফিনেটলি, বাট অভিনয়ের চর্চাটা কিছুটা ছিল আর কি। তো যাই হোক, যখন 98-এ দেশে চলে আসি এবং এরপর তো অনেক ছবির কাজ করলাম, অলমোস্ট 400 মুভিজ আই হ্যাভ কমপ্লিটেড অ্যাজ এ মিউজিক ডিরেক্টর। তো কিন্তু ব্যাক ইন মাই মাইন্ড সবসময় ছিল যে মুভি কবে বানাবো। তো ওই জাস্ট সময় সুযোগটা কোনো সময় হচ্ছিল না আর কি। তো হুট করেই প্ল্যান করলাম যে একটা শর্ট ফিল্ম বানাই। পরে শর্ট ফিল্ম বানাতে যেয়ে ভাবলাম যে ওয়াই নট মেক ইট এ ফিচার ফিল্ম, এই আর কি। এই যে সিনেমাটির নাম সাইলেন্স আ মিউজিক্যাল জার্নি, এই নামটি কেন? আর যতটুকু জানি যে একটি মেয়ের আসলে গানের পদযাত্রাটা নিয়েই মুভিটি। এই অন্তর্মুখী গল্প আসলে কেন নির্বাচন করা প্রথম ছবিতেই? আসলে এটা মানে যেরকম একটা মিউজিক্যাল জার্নি, অ্যাট দি সেম টাইম আমরা আর্টিস্টরা একটা, আমার মনে হয় সবাই, আমি আমার ক্ষেত্রেই বলি, আমরা একটা স্পিরিচুয়াল জার্নির মধ্যে দিয়েও যাই, একদম মানে স্টার্ট টু এন্ড। এবং আমাদের জার্নিটা খুবই আনপ্রেডিক্টেবল। আমি বলছি যে আপনি যদি একজন চাকুরিজীবী হন বা যে কোনো একটা ইয়েতে আছে, আপনি জানেন যে আপনার ধাপে ধাপে উন্নতি হবে আপনি যদি ভালো করে কাজ করেন। সো এটার একটা খুব সুন্দর একটা আমরা একটা ফুটপ্রিন্ট দেখতে পাই যে ঠিক আছে এভাবে। কিন্তু একটা আর্টিস্টের ক্ষেত্রে সো আনপ্রেডিক্টেবল। আপনার দেখা গেলো ছোটো একটা গান, আপনি যদি সিঙ্গার হন, তাহলে কালকে একটা গান সুপার ডুপার হিট হয়ে গেল, মানে একদম ওভারনাইট ইউ আর সুপারস্টার, পুরো বাংলাদেশ আপনাকে চিনছে, দেশের বাইরে আপনাকে চিনছে, শোটো এটা সেটা, ধুম করে দেখা গেল যে আপনার একজন কম্পিটিটর চলে আসলো, বা অথবা আপনার কোনো একটা কমেন্টে মানুষ বিগড়ে বসলো। বিকজ আমাদের দেশের আর্টিস্ট কিন্তু মানুষ একদম ওন করার চেষ্টা করে আর কি, দিস ইজ আওয়ার কালচার কাইন্ড অফ। সো তখন মানে খুব আমাদের কিন্তু চড়াই উতরাই দিয়ে পার হতে হয়। সো এই মিউজিক্যাল মানে এই জার্নিটা খুব ইন্টারেস্টিং। এটা শুধু নট অনলি আমাদের ক্যারিয়ার জার্নি না বা লাইফের জার্নি না, অ্যাট দ্য সেম টাইম ইটস এ স্পিরিচুয়াল জার্নি। সো সেই জিনিসটাকে আমি কিছুটা, পুরাটা তো আর সম্ভব না, কিছুটা তুলে ধরার চেষ্টা করেছি আর কি। বা শুনতেই ভালো লাগছে একদম। কারা কারা থাকছেন অভিনয়ে? এটার শ্রেষ্ঠাংশে থাকছে সাইমন, নীলাঞ্জনা নীলা, ইন্তেকাব দিনার, পাভেল আজাদ ভাই, আর অন্যান্য চরিত্রে সিয়াম থাকছে, তারপরে টিপু ভাই থাকছে, তারপরে ঝুনা চৌধুরী, আরও অনেক
অনেকেই আছে। বা আমরা ভীষণ সুন্দর একটি চলচ্চিত্র দেখার অপেক্ষায় আছি, নিশ্চয়ই দেখতে পাবো। এবং এখন কিন্তু আসলে চলচ্চিত্র, আমরা যে বিভিন্ন চলচ্চিত্র দেখছি, এবার ঈদের মধ্যেও চলচ্চিত্র একটি মুক্তি পেয়েছে নীলচক্র, সেটির মধ্যে আপনার একটি গান যেতে যেতে, খুব সুন্দর মেলোডিয়াস একটি গান, সেটি নিয়ে একটু শুনি। এটার পরিচালক মিঠু ভাই, মিঠু খান। তো মিঠু ভাইকে তো চিনি অনেক আগে থেকেই, পরিচয়। তো আমাকে মিঠু ভাই বলতো, দাদা আমি কিন্তু ফিল্ম বানালে কিন্তু আপনার গান করে দিতে হবে। আমি অফকোর্স। তো আসলো, এবং আসার পরে গানের লিরিকটা খুব ভালো লেগেছে। লিরিকটা খুব সুন্দর ছিল এবং সিচুয়েশনটা খুব সুন্দর ছিল, যে নর্মাল একটা খুব সিম্পল একটা স্কুটি করে শুভ যাচ্ছে, হ্যাঁ যাচ্ছে, এবং পিছনে মন্দিরা বসা। তো তারপরে আমি বললাম আচ্ছা ঠিক আছে, আমি একটা ওয়ালসের স্টাইলে একটা গান করি। আমার অনেকদিন ধরে ইচ্ছা ছিল ওয়ালস স্টাইলের একটা গান করার আর কি। তো মিঠু ভাইকে বললাম যে মিঠু ভাই, সব কাজ তো সব জায়গায় করা যায় না, সো এইভাবে কিছু করি। হ্যাঁ, এবং ব্যাকগ্রাউন্ডে গানটা শুনে থাকলো, আপনি দেখবেন যে জাস্ট মাউথের যে পাপ পাপ পারা পাপ পাপ পারা পাপ, এই জিনিসটাই কিন্তু ব্যাকআপ মেইন গানের। হ্যাঁ, মানে এই ভয়েসটাই হচ্ছে ইনস্ট্রুমেন্ট আর কি, যেটা আকাপেলা যেটাকে বলে। সো ওইরকম টাইপের ওই ভয়েস দিয়ে তারপর উপরে মেইন আর্টিস্টের। তার মাসার সাথেও প্রথম কাজ, খুবই সুন্দর গেয়েছে মাসা। এবং এটার আরেকটা ভার্সন আছে বাপ্পাদের সাথে ডুয়েট ভার্সন, ওটাও রিলিজ হবে। সো এই আর কি, সবাই খুব পছন্দ করেছে আমাকে। প্রথম আমি যেদিন রিলিজ হলো সেদিন আমি ইন্ডিয়াতে ছিলাম, কাজ করছিলাম। ঘুম থেকে উঠে দেখি আমাদের ইমরান মাহমুদ, ওর টেক্সট, দাদা এত সুন্দর গান, উড়ে গেলাম পুরা। একদমই সুদিং একটা গান ছিল। আমাদের সাথে এই মুহূর্তে একজন দর্শক টেলিফোনে যুক্ত হয়েছেন। প্রিয় দর্শক, শুভ দুপুর, কে আছেন আমাদের সাথে? আমি কিশোর কামাল। ইমন সুমন হয়তো আমাকে চিনবে না, আমি প্রাচীন সময়কার। ইনফ্যাক্ট ইমন আর সুমনের বাবা মা, সত্য কাকা, গীতা, মমলা কাকিমা আমার বাবার খুবই ঘনিষ্ঠ। সত্য কাকা, আমার বাবার নাম ডাক্তার কামাল, চট্টগ্রামের। ওকে হ্যাঁ, হঠাৎ এখন ইমনকে দেখে আমি একটু আবেগ আপ্লুত হয়ে গেছি। কারণ ইমন তো বললাম তো, ওদেরকে একেবারে ছোট্ট, ওদের শৈশবে দেখেছি, এরপরে আর দেখা হয়নি। হ্যাঁ, কিন্তু ভীষণ ভীষণ আমরা মানে ছোট্ট থেকে দেখে আসছি, তো আমাদের আত্মার একটা সম্পর্ক। কাকিমা জানি না এখন কেমন আছেন, গীতা, রমনা কাকিমা, খুব সুন্দর লম্বা চুল এবং খুব ভালো গান করতেন, কিন্তু উনি খুবই মানে ট্যালেন্টেড। আর কাকার কথা কি বলবো, সত্য কাকা মানে তখন একদম একচ্ছত্র ওনার সঙ্গীত পরিচালক, সঙ্গীত সৃষ্টি করতেন অনেক রকমের। তারপর নতুন একটা যন্ত্র তখন কিনেছেন, ইউনিওয়াক নাম, তখনই শুনলাম, এখন যেটাকে কিবোর্ড বলা হয়, আমাদের বাড়িতে আনলেন, আমরা বসে টুংটাং করে বাজালাম। ইমনের জন্য অনেক অনেক ভালোবাসা, আদর, শুভকামনা। ইমন সুমন দুজনের জন্য তোমরা ভীষণ ভালো কাজ করছো। আমি এখন তোমাদের একনিষ্ঠ ভক্ত। ভালো থাকো সবাই। অনেক অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। এই যে বাবার কথাটা আসলে চলেই আসে বারবার। বাবা নিয়ে যদি কথা বলতে চাই, একটা লিগ্যাসি ধরে রাখার ব্যাপার কিন্তু আছে। ছোটবেলা থেকে সাধারণত বাবার পরিচয়টা চলে আসে যখন আপনার বা সুমন সাহার পরিচয় আসে। তো এই ক্ষেত্রে কি কখনো এমন মনে হয়েছে যে বাবার পরিচয় থেকে আলাদা হয়ে নিজের পরিচয়টা করাটা চ্যালেঞ্জিং ছিল? চ্যালেঞ্জিং তো ডেফিনেটলি ছিল, এই কম্প্যারিজনটা সবসময় থাকবে। মানে বাবা তো একজন মানে বিশাল বড় একটা মানে হিমালয় পর্বত। হ্যাঁ, তো সেখানে মানে সত্য সাহা আমার ক্ষুদ্র জ্ঞানে বলে এই বাংলাদেশ আরেকটি তৈরি হবে না, আগামী 100 বছর তৈরি হবে কিনা সন্দেহ আছে। সো তাকে সুপারসিড করে উনি যা করেছেন সেটাই হিট, সেটাই জনপ্রিয়। কমেডি গান সুপারহিট, রোমান্টিক গান সুপারহিট, জীবনমুখী গান তুমি কি দেখেছো কভু, জীবনের পরাজয়, সুপার ডুপার হিট। বাচ্চাদের গান একদিন ছুটি হবে, আমাদের দেশটা স্বপ্নপুরী, যা ধরেছেন সেটাই একদম মাইলস্টোন হয়ে গেছে। সো মানে হি ওয়াজ মানে আমি মনে হয় বাবা আসলে ট্রু সেন্সের সাধক পুরুষ ছিলেন। বোঝা যেত না আসলে, না হলে এইরকম সম্ভব না। ওই ডেডিকেশন, ওই লাভ এবং ওই কানেকশনটা ঈশ্বরের সাথে, এইটা এখন আমি কোথাও দেখি না।
সো ইটস ইম্পসিবল। সো এই প্রেশারটা ডেফিনেটলি ছিল, বাট আমি চেষ্টা করে যাচ্ছে দেখি না, ছেড়ে দেওয়ার তো কিছু নেই, করতে করতে যাই, দেখি কত দূর এগোতে পারি। সো এগোতে এগোতে প্রায় সঙ্গীত জীবনে 27 বছর হয়ে গেল। এবং আমার মা সবসময় বলতো যে, তোর বাবা সবসময় বলতো যে, যখন আমি মিউজিক করা শুরু করেছি, যে আমি ইমনের, মার নাম ডাকনাম হচ্ছে গীতা, তো মাকে বলতো যে, গীতা দেখো আমি ইমনের মাঝে আমি বেঁচে থাকবো। সো আসলে সেটা কতটুকু জানি না, সত্য সাহা এমনিতেই আজীবন বেঁচে থাকবেন, যতদিন মানে পৃথিবী আছে, বাংলাদেশ আছে, বাংলা গানের মধ্যেই বেঁচে থাকবেন। গানের কথাটা আসলে বলবো তখন সত্য সাহার নামটা চলে একদমই আসে। একদমই তাই। এবং আপনি শিখছেন, এখন শেখাচ্ছেন, AR রহমান মিউজিক স্কুল থেকে পড়াশোনা করেছেন, এরপর আরও আন্তর্জাতিক বিভিন্ন অভিজ্ঞতা, সেগুলো নিয়ে একটু শুনুন। স্যারের, এআর রহমান স্যারের ওখানে তো অনেক আগে 2009-এ গিয়েছিলাম, তারপর আবার 2011-এ আবার গেলাম, 2 বছর ছিলাম স্যারের সাথে। স্যারের সাথে এখনও যোগাযোগ আছে, এবং জানি না খুব মানে হয়তো বা হতে পারে আগামীতে স্যারের সাথে কোনো প্রজেক্টে স্যারকে অ্যাসিস্ট করার কোলাবোরেশন, সেরকম একটা চেষ্টা চলছে। আর এরপরে যখন ফুল সেল ইউনিভার্সিটি থেকে আমি আবার ব্যাচেলার্স করি মিউজিক প্রোডাকশন এবং মিউজিক কম্পোজিশনের উপরে, তখন কিছু ইন্টারন্যাশনাল আর্টিস্টের সাথে কাজ করা হয়েছে, এবং হলিউডের 3-4টা শর্ট ফিল্মের আমি কাজ করেছি, যেগুলো বিভিন্ন ফেস্টিভ্যালের অ্যাওয়ার্ডও পেয়েছে। সো এগুলো ওইদিকেও একটু চেষ্টা করছি, হলিউডেও কিছু কিছু কাজ করা যায় কিনা। এবং আমার এই মুভিটাকে নিয়েও আমি ওখানে রিলিজ দিব, আমেরিকাতে রিলিজ দিব, ডিস্ট্রিবিউটরের সাথে কথা হয়েছে। সো এটা নিয়েও আমার একটা মুভমেন্ট আছে, এটা একটা কাইন্ড অফ বাংলাদেশের ছবি আস্তে আস্তে, অনেক ছবি যাচ্ছে, সো আরও অ্যাড হোক, আরও ভালো ভালো কিছু কাজ বাইরের দেশের মানুষরা দেখুক, শুনুক আমাদের কাজগুলি। নিশ্চয়ই তাই, আমাদের কাজগুলো বৈশ্বিক হয়ে যাক, সেটাই আমরা চাই। এই যে তরুণ প্রজন্মের শিল্পীদের কথা চলে আসছে, আপনি বিভিন্ন শিল্পীদের সাথে কাজ করেছেন, এখনকার শিল্পীদের মধ্যে কি মনে হয় যে আগে একটা ব্যাপার ছিল, যে ব্যাপারটা এখন তাদের মধ্যে নেই, এবং নতুন করে কি অ্যাড হয়েছে আসলে? এখন যেই নেগেটিভ যে জিনিসটা আমার কাছে মনে হয়, খুব তাড়াতাড়ি রাতারাতি জনপ্রিয়তা পেতে চায়। এটা ইটস নট এ মানে দেয়ার ইজ নো শর্টকাট টু ইট। এই আপনাকে শিল্পী হিসাবে যদি একটা জায়গায় আপনাকে দাঁড়া করাতে চান, এই সময় শ্রম আপনাকে দিতেই হবে, ডেডিকেশনের সাথে আর কি। হ্যাঁ, বাট এইটা কিন্তু সবার মধ্যে যে তা না। আমি এখনকার প্রজন্মের কিছু কিছু শিল্পী যাদের সাথে আমি কাজ করি, আমি নাম ধরেই বলতে পারি, লাইক ইমরান, কোনাল, কণা, বা আরও যারা আছে, অয়নের সাথে কাজ করলাম কিছুদিন আগে, কিশোর, দে আর ভেরি মাচ ডেডিকেটেড। একটা গান 3-4 বার করে রেকর্ডিং করছে, আমার 2-3 বার করে স্টুডিওতে করছে, মানে না নেই কিন্তু। এবং দেখেন, যেই কটা নাম বললাম ওরাই কিন্তু করে যাচ্ছে অনেক দিন ধরে। একদমই তাই। সো পরিশ্রমের যে একটা যে সুফল আছে, একটা যে রেজাল্ট আছে, এটা কিন্তু বোঝা যায়। যারা কিনা না না দাদা আবার করতে হবে, তো কোথায় জানি হারিয়ে যাচ্ছে। হ্যাঁ, তারপর হারিয়ে যাচ্ছে। আমাদের সাথে এই মুহূর্তে আরো একজন দর্শক যুক্ত হয়েছেন টেলিফোনে। প্রিয় দর্শক, শুভ দুপুর, কে আছেন আমাদের সাথে? হ্যালো। হ্যালো, শুভ দুপুর। হ্যাঁ হ্যাঁ, শুভ দুপুর। আপনি ভালো আছেন? আমি খুব ভালো আছি, আপনার পরিচয়টা দিবেন। হ্যাঁ, আমি অ্যাডভোকেট মানসীশ মজুমদার, আমি সিভিক গ্রুপ অফ কোম্পানির চেয়ারম্যান বলছিলাম। দাদা নমস্কার, কেমন আছেন? তো আপনাকে, হ্যাঁ ভালো আছেন, নমস্কার। নমস্কার, ভালো আছেন না? আছি দাদা, ভালো আছি। আচ্ছা আচ্ছা, খুব সারপ্রাইজিং। আচ্ছা 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 আচ্ছা, আপনাকে দেখলাম, আপনাকে সাদর সম্ভাষণ, এবং আপনার সামনের যে ছবিটা নিয়ে আসছেন এটার জন্য শুভকামনা রইল, বুঝছেন, আপনার ফ্যামিলি বা আপনার পরিবার প্রতিও শুভকামনা রইল, চ্যানেল আই প্রতিও আমার শুভকামনা রইল। আর সামনের দিনগুলো অবশ্যই ভালো হবে, এই দোয়া আশীর্বাদ করি সবাইকে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আবার একটু উনি আমাদের একটু বলতেই হয়, উনি আমার খুবই কাছের একজন মানুষ, বড় ভাইয়ের মতো। আমার যে মুভিটা সাইলেন্স এ মিউজিক্যাল জার্নি, এটার টাইটেল স্পন্সর ওনারা, সিভিক গ্রুপ অফ কোম্পানিজ, এটার চেয়ারম্যান উনি। আমরা সিনেমাটা সম্পর্কে আরেকটু বিস্তারিত শুনি। কবে নাগাদ শুটিং শুরু হবে, কবে মুক্তি পেতে পারে, কতদূর কাজটা হলো? শুটিং মোটামুটি অনেক আগেই শুরু হয়েছে, বছরখানেক আগে। এখন প্রায় শেষের দিকে, লাস্ট লটের শুটিং শেষ করলাম।
এখন পোস্ট প্রোডাকশনের কাজ চলছে। সো আশা করছি অক্টোবর নাগাদ বা এন্ড অফ সেপ্টেম্বর বা অক্টোবর নাগাদ রিলিজ দেওয়ার ইচ্ছা আছে, দেখা যাক। বা এবং এই যে চলচ্চিত্রের কথা আসলেই ব্যাকগ্রাউন্ড স্কোরিং এর কথা চলে আসে। বাংলাদেশে কিন্তু এই ব্যাপারটা একটু উপেক্ষিত ছিল, আপনি সেই জায়গায় নীরবে বিপ্লব ঘটিয়েছেন। সেই সম্পর্কে একটু শুনি যে আসলে এই যে আলাদা ঘরানার একটা কাজ, এটি করতে কেন মাথায় আসলো, বা এই ব্যাপারটা কিন্তু খুব চ্যালেঞ্জিং। একটা চলচ্চিত্র চলছে, সেটির সাথে মিলিয়ে আমি মিউজিকটা দিচ্ছি, এই কাজটা কেমন লাগে আসলে? আমার কাছে এটা মানে দেখুন, আমরা যখন হলিউডের ছবি দেখি, ওদের ছবিতে কিন্তু গান থাকে না, খুব কম, দু একটা মিউজিক্যাল ফিল্ম ছাড়া। আর দেখা গেলো ব্যাকগ্রাউন্ডে একটা দুটা গান আসে, বা অনেক ছবিতে তাও থাকে না। ওখানে কিন্তু ফিল্ম মিউজিক বলতে গেলে এটাকে ব্যাকগ্রাউন্ড স্কোরিংটাকেই ধরা হয়। আমরা সেই যদি বিখ্যাত লেজেন্ডারি কয়েকজন নাম বলি, জন উইলিয়াম, যিনি কিনা স্টিভেন স্পিলবার্গের সব ছবিগুলি করেছেন, সেই জজ, ইটি, ইন্ডিয়ানা জোন্স, হ্যাঁ, স্টার ওয়ার্স, তারপরে হান্স জিমার, হ্যাঁ, এদের কথা যদি আসি, দেখেন তারা কিন্তু ফিল্ম স্কোরিংটাই করেছেন, গান করেছে ফিল্মের জন্য খুব। সো আমার কাছে যখন বাংলাদেশে আমি যখন কাজ করছি, একটা সময় কিন্তু যখন খুব ছোট ছিলাম দেখতাম যে বাবাকে লাইভ অর্কেস্ট্রা নিয়ে ফিল্ম স্কোরিং করতেন। কিন্তু লেট 80s পরে একদমই ব্যাপারটা উঠে গেল, স্টক মিউজিক দিয়ে কাজ করা শুরু হলো, যেটা কিনা একেবারেই নন প্রফেশনাল, এবং আরেকজনের মিউজিককে নিজের বলে চালিয়ে দেওয়া হচ্ছে। এবং যখন প্রডিউসাররা দেখলো যে ওমা সস্তা, তো আমার একটা ফিল্মের মিউজিক করতে, সেই সময়ের কথা বলছে 80s-এ, 1 লাখ টাকা 1.5 লাখ টাকা লেগে যায়, এখানে 10,000 টাকা দিয়ে হয়ে যাচ্ছে। তো প্রডিউসাররা তো এত কিছু বোঝে না, ওনারা তো যেহেতু ব্যবসায়ী মানুষ, সবাই না, ম্যাক্সিমাম প্রডিউসারের কথাই বলছি, তো ভাবে যে এখানে আমার 1 লাখ টাকা সেভ হচ্ছে, দূর আমি এটা দিয়েই করি, হলোই তো, এই ছবি তো হিট হলো। সো আস্তে আস্তে যেটা হলো, দেখা গেল যে মানে ফাইট মিউজিক মানে ওই মিউজিক, স্যাড মানে চলছে, হ্যাঁ, এই স্যাড মানে আরেকটা স্যাড মানে বিসমিল্লাহ খানের শানাই চলছে। হরেবল একটা ব্যাপার, শৈল্পিকতাটা নষ্ট হয়ে একেবারে যাচ্ছিল। শৈল্পিকতা নাই, ক্রিয়েটিভিটি নাই, কিছু বলতে কিছু নাই। সো আমি বললাম যে তখন আমি একদম নিউ কামার, এভাবে তো চলবে না, আমাকে কথা কেউ মানবে না। আমি যদি বলি যে ভাই 20,000 টাকা মিউজিক আপনাদের বাজেট, আমি 2 লাখ টাকা নিব, কেউ দিবে না আমাকে। বাট থ্যাঙ্কফুলি 2-1 ডিরেক্টর, প্রথম আমি যেই ছবিটা আমি ফুল ব্যাকগ্রাউন্ড করি, সেটা ছিল আমাদের বিখ্যাত পরিচালক মোর্শেদুল ইসলাম, ওনার একটি ছবি। তো ওনার যে কটা ছবি করেছে, উনি পুরো ছবির ব্যাকগ্রাউন্ড মিউজিক করিয়েছেন। ফার্স্ট কমার্শিয়াল মুভি আমি ব্যাকগ্রাউন্ড পুরাপুরি করলাম, দ্যাট ওয়াজ রাজধানী, মোহাম্মদ হোসেন জেমির পরিচালনায়, যেহেতু জেমি ভাই নিজেই প্রডিউসার ছিল। তারপর চ্যানেল আইয়ের বেশ কিছু, যখন ইমপ্রেস টেলিফিল্ম একটার পর একটা ফিল্ম প্রডিউস করা শুরু করলো, কখনো মেঘ কখনো বৃষ্টি, তারপর মেঘের পর মেঘ, শুভা, এইসব ছবিতে কিন্তু আমি সুযোগ পেয়েছিলাম পুরো স্কোর করার আর কি। তারপরে যখন কমার্শিয়াল মুভি আমার জাজ মাল্টিমিডিয়ার পোড়ামন এবং অগ্নি ছবিটা সুপার ডুপার হিট হয়ে যায়, এবং স্পেশালি সাংবাদিকরা লেখা শুরু করেন যে ব্যাকগ্রাউন্ড অসাধারণ ছিল, এবং ব্যাকগ্রাউন্ডের জন্য ছবিটা একটা মাত্রা পেয়েছে, হ্যাঁ, তখন বুঝলো যাচ্ছে না, এটা করা দরকার। একদম সব লাইন ধরে আমার পিছনে মানে ব্যাকগ্রাউন্ড নতুন করে করা শুরু করলো। ইট ওয়াজ এ বিগ রেভলিউশন, যেটা আপনি বললেন নীরব একটা রেভলিউশন ছিল আর কি, হ্যাঁ। সো থ্যাংক গড এখন ব্যাকগ্রাউন্ড স্কোর একটা বড় ব্যাপার হয়ে গেছে, অনেকেই করছে, ভালো করছে অনেকেই। সো এটা একটা সত্যি একটা বড় একটা অ্যাড হয়েছে আমাদের চলচ্চিত্রে। একদমই তাই, আবহ সঙ্গীতটা আমাদেরকে আসলে চলচ্চিত্রের আরো ভেতরে ডুবিয়ে রাখে, আরো বেশি করে অনুভব করতে শেখায়। আবারও একটু আপনার চলচ্চিত্রটিতে ফিরে আসি, যেহেতু আসলে এটা নিয়ে খুব বেশি কথা হচ্ছে, এটাই দেখতে পাবো আমরা। মূল অভিনেতা অভিনেত্রীর কথা শুনলাম, পার্শ্ব চরিত্রে কে কে থাকছেন, আর একটু বিস্তারিত শুনি। দর্শকরা আসলে নতুন কিছু শুনতে সবসময় পছন্দ করে। এটার একটা, আমি যেহেতু এটা মিউজিক্যাল ফিল্ম, অনেকগুলি গান আছে, প্রায় 7-8টার মতো ছোট বড় মিলিয়ে গান আছে। এবং একটা জিনিস হয়েছে যে খুব আমরা একটা ছবি দেখতে পাচ্ছি স্ক্রিনে, ও আচ্ছা, এই ছবিটা সম্পর্কে একটু শুনি। এই যে ওকে, সেটা হচ্ছে এটা যে মায়া যে চরিত্রটি, মায়া চরিত্র যখন একদম বাউল একটা ফ্যামিলি থেকে উঠে এসে পরে একদম সে রকস্টার হয়ে যায়। সো এটা লাস্টের এন্ড ক্লাইম্যাক্সের ওর একটা কনসার্টে ও পারফর্ম করছে, নীলাঞ্জনা নীলা। সো এটার একটা ছবি আর কি। বাহ, চমৎকার একটা স্টোরি আমরা দেখতে পাবো আশা করছি। হোপফুলি দেখা যাক, আপনারা আশা করি দর্শক শ্রোতা পছন্দ করবেন। এবং যেটা বলছিলাম, এই ছবিতে যে কটা গান হয়েছে, এই গানগুলি
কাকতালীয়ভাবে যে সিঙ্গাররা গেয়েছে, যেমন কোনাল গিয়েছে, কিশোর গিয়েছে, তারপর নতুন কিছু সিঙ্গারকে আমি লঞ্চ করেছি এই ছবির মাধ্যমে, বর্ষা, আঁচল, তারপরে শার্লিন মিম, তারপর সুমন রয়, এরা সবাই আমার হাত ধরে প্লেব্যাকে এসছে। সো এটাও একটা মানে সামহাও হয়ে গেছে আসলে জিনিসটা। সো যে কজন সিঙ্গারকে গান আপনারা শুনতে পারবেন এই ছবিতে, প্রত্যেকেই কোনো না কোনো সময় আমার লঞ্চ করার সিঙ্গার আর কি। এবং যখন আপনি সিনেমাটির মূল অভিনেতা অভিনেত্রী নির্বাচন করছিলেন, তখন আপনার মাথায় কি ছিল, মানে কি চাচ্ছিলেন, কোন চেহারাটা চোখের সামনে ভেসে উঠেছিল? কোন চেহারাটা, মানে অনেস্টলি স্পিকিং, যেহেতু আমার প্রথম কাজ ছিল, আমি চাচ্ছিলাম যে প্রফেশনালদের নিয়েই কাজ করতে। কারণ আমি নতুন ডিরেক্টর হিসাবে, আমি এখন যদি নতুন ছেলে মেয়ে নেই অ্যাক্টর অ্যাক্ট্রেস হিসাবে, তখন জিনিসটা কতটুকু কার্যকর হবে আমি ঠিক জানি না, আমি কোনো রিস্ক নিতে চাইনি। আর প্রফেশনালদের নিয়ে কাজ করার একটা আরাম আছে, তাদের অনেক ট্যান্ট্রাম আছে, বাট থ্যাংক গড আমার আর্টিস্টরা, হিরো হিরোইন, মানে আমাদের অ্যাক্টর অ্যাক্ট্রেস, দিনার ভাই, সাইমন, এত হেল্পফুল ছিল, নীলা, মানে ভাবা যায় না, মানে এরকম আনবিলিভেবল। মানে আমরা স্ক্রিনেও আসলে ছবিটি দেখতে পেলাম দর্শকদেরকে নিয়ে, ও হ্যাঁ, মূল অভিনেতা এবং অভিনেত্রীর ছবিটি, রাইট, শুনতে থাকি আমরা গল্পটা। নিরঞ্জনা, রাইট, ওরা প্রচণ্ড হেল্পফুল ছিল, অনেক কোঅপারেশন করেছে আমাকে, দিনার ভাই বলেন, পাভেল ভাই বলেন, সবাই। সো এই কোঅপারেশনটা আমি পেয়েছি এবং আমি সত্যিই তাদের কাছে কৃতজ্ঞ। নইলে আমি এত স্বল্প বাজেটে, স্বল্প পরিসরে এই বড় কাজটা নামাতে পারতাম না, ওদের যদি মানে সহযোগিতা না থাকতো। এবং থ্রু আউট দ্য শুটিং অনেক চমৎকার অভিজ্ঞতা ছিল নিশ্চয়ই। খুবই মজার অভিজ্ঞতাও ছিল। সময় থাকলে একটা মজার গল্প বলতে পারি। হ্যাঁ, আমাদের গ্রামে, বিক্রমপুরের একটা গ্রামে আমাদের শুটিং চলছে, তো শেষের দিকে আমরা চলে এসেছি তাড়াতাড়ি, কারণ ইউনিট নামাতে হবে, রাত হয়ে যাচ্ছে, ফিরে আসাটা একটু ডিফিকাল্ট। সো গানের একটা আসর, অনেক আর্টিস্ট, অনেক এক্সট্রা জুনিয়র আর্টিস্টরা আছেন, মিউজিশিয়ানসরা আছেন, বাউল মিউজিশিয়ানসরা আছেন, বড় অ্যারেঞ্জমেন্ট আর কি রীতিমতো। সেখানে তো আমরা লাইট করেছি, বটগাছের নিচে লাইট করেছি, তো হঠাৎ করে শটের মাঝখানে নীলার সামনে কি জানি একটা বড় একটা পোকার মতো ঘুরে বেড়াচ্ছে। কি আচ্ছা ঠিক আছে, কাটো, আরেকবার নেই। তারপর দেখি দুইটা তিনটা, হঠাৎ করে পিছনের থেকে শুনি যে এই বেরোন বেরোন বেরোন, সবাই বানেন বেরোন। কী হয়েছে? উপরে একটা মৌচাক ছিল, ওটা লাইট হয়ে সব মৌমাছি বেরিয়ে গেছে, বিষাক্ত মৌমাছি। আমরা শুটিং কি সব কিছু ফেলে ফুলে একদম দৌড় দিয়ে একটা আমাদের যে ক্যাম্প ছিল, হ্যাঁ কামড় খেয়েছে ক্রুয়ের মধ্যে কয়েকজন, আমরা যে একদম মানে পুরা একদম মৌমাছিতে ভরে গেছে। আমরা যে একটা দরজা বন্ধ করে লাইট অফ করে আমরা প্রায় 1 ঘন্টার মতো বসে থাকি। তারপরে বসে থাকার পরে তারপর বাইরে থেকে ছেলেরা বলে আস্তে আস্তে আসেন, এখন মনে হয় আবার কাজ করা যাবে। গিয়ে দেখি তারপরেও আছে, প্রায় আমাদের 2-3 ঘন্টা ওয়েট করতে হয়েছে। আমরা এমনিতেই তাড়াহুড়ার মধ্যে ছিলাম, আবার যে প্রথম থেকে আবার শুরু করতে হয়। সো ইট ওয়াজ মানে মজার, বাট এই সময়ের জন্য এটা একটু মানে খুব মানে ভয়ঙ্কর একটা অভিজ্ঞতা ছিল। কাউকে যদি সেভাবে কামড়ে দিত কি অবস্থা বলেন, মনে করেন নীলার গালের মধ্যে কামড়ে দিত, ফুলে এরকম হয়ে গেল, পুরো শুটিং গেল ক্যান্সেল হয়ে। এবং শুটিংয়ে আসলে এরকম নানান চ্যালেঞ্জ এবং অভিজ্ঞতার মধ্য দিয়ে আমাদের যেতে হয়, এবং সেগুলোই কিন্তু আমাদের সেই অভিজ্ঞতাকে আরও মেমোরেবল করে রাখে। আশা করছি আমাদের এই চলচ্চিত্রের মেইন কাস্ট বা অন্যান্য যারা আছেন তাদেরকে নিয়েও তারকা কথনে একদিন জম্বেশ আড্ডা হবে, কারণ সিনেমাটি মুক্তি পেতে যাচ্ছে শীঘ্রই। আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য অনেক ধন্যবাদ। আপনার কাছ থেকে আমরা নতুন নতুন গান আশা করি, এবং নির্মাণিত দেখতেই পাচ্ছি। ছবিটির জন্য অপেক্ষায় আছি। দর্শকের কাছে বিদায় নিচ্ছি। প্রিয় দর্শক, আশা করছি আমাদের আজকের এই আড্ডা আপনাদের ভালো লেগেছে, এবং একজন সঙ্গীত শিল্পী আসলে তখনই সফল হয় যখন তার গান আমাদের কান ছাড়িয়েও মননে বাজতে থাকে, এবং আমরা এই সুন্দর চলচ্চিত্রটি দেখার অপেক্ষায় আছি। আপনারাও নিশ্চয়ই আছেন আশা করছি, এবং আজকের তারকা কথন থেকে এখানেই বিদায় নিচ্ছি। নতুন কোনো তারকাকে নিয়ে অনন্য এক কথনে আবারও দেখা হবে।